শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই। নির্বাচনের ঠিক আগে যখন চারদিকে জোট আর আসন ভাগাভাগি নিয়ে এত ডামাডোল, তখন বিএনপির এত পুরনো একজন সঙ্গীর মুখ থেকে এমন কথা, এর মানে তো সহজ না। এর পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো গল্প আছে। আর গল্পটা এখন তো আর পর্দার আড়ালে নেই। বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মানে এলডিপি। শুধু তাই নয়, কর্নেল অলি আহমেদ তো জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে নতুন জোট হচ্ছে সেখানে যোগ দিচ্ছেন। প্রশ্ন হলো, এত বছরের একটা রাজনৈতিক সম্পর্ক কেন এভাবে ভেঙে গেল? আজ আমরা আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই বিষয়টার গভীরে যাওয়ার চেষ্টা করব। চলুন তাহলে দেখি আসল ঘটনাটা কি। হ্যাঁ, আর এই খবরটা কিন্তু কোনো গুজব নয়, একেবারে আনুষ্ঠানিক ঘোষণা। জামায়াতের আমির ড. শফিকুর রহমান নিজেই জাতীয় প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে এটা জানিয়েছেন। কর্নেল অলি আহমেদ নিজেও তো নিশ্চিত করেছেন, তাই না? একদম। তিনি বলেছেন তার দলের প্রেসিডিয়ামের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে এটা একটা চূড়ান্ত রাজনৈতিক পদক্ষেপ। আচ্ছা, তাহলে শুরুটা করা যাক একেবারে মূল কারণটা দিয়ে। প্রতিবেদন বলছে ঝামেলার শুরু আসন সমঝোতা নিয়ে। এলডিপি বিএনপির কাছে তাদের প্রার্থীদের একটা তালিকা দিয়েছিল, ঠিক? ঠিক তাই। তারা জোটগতভাবে নির্বাচনের জন্য ১৪ জন প্রার্থীর একটা সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল বিএনপিকে। ১৪ জন? হ্যাঁ, তবে তারা কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল। তারা বলেনি যে এই ১৪ জনকেই মনোনয়ন দিতে হবে। তাদের মূল কথাটা ছিল দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই তালিকা থেকে অন্তত ৮ থেকে ১০ জন যোগ্য প্রার্থীকে যেন বিবেচনা করা হয়। মানে একটা সম্মানজনক রফা আর কি। বিজাক্ট। তাদের জন্য এটা একটা মেক অর ব্রেক পরিস্থিতি ছিল। আসন সমঝোতা নিয়ে দর কষাকষি তো জোট রাজনীতিতে নতুন কিছু না, এটা তো সবসময়ই হয়। কিন্তু এবারের ঘটনাটা একেবারে জোট ভাঙার পর্যায়ে চলে গেল কেন? এখানেই তো আসল নাটকটা। এলডিপির মূল অভিযোগটা কিন্তু শুধু আসন সংখ্যা নিয়ে নয়, তাহলে বরং পুরো প্রক্রিয়াটা নিয়ে। তাদের ভাষ্য মতে বিএনপি নাকি এই তালিকা নিয়ে আলোচনার জন্য কোনো আনুষ্ঠানিক বৈঠকই বসেনি। ধরান কি বললেন, কোনো আনুষ্ঠানিক বৈঠকই হয়নি? না। এটা তো অবিশ্বাস্য। একটা জোটের অন্যতম শরিক দল আর তাদের সাথে কোনো ফর্মাল মিটিংই হচ্ছে না। প্রতিবেদনে আরও মারাত্মক একটা ঘটনার কথা বলা আছে। কিরকম? এলডিপির মহাসচিব সহ সিনিয়র নেতারা নাকি বিএনপি কার্যালয়ে প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। ২ ঘণ্টা? হ্যাঁ, কিন্তু তাদের সঙ্গে আলোচনার জন্য কেউ আসেনি। বলেন কি? এটা তো শুধু রাজনৈতিক নয়, রীতিমতো অসম্মানজনক একটা ব্যাপার। একদম। কর্নেল অলির অভিযোগ অনুযায়ী বিএনপি মহাসচিবের নেতৃত্বে যে ৭ সদস্যের কমিটি করা হয়েছিল আসন বণ্টনের জন্য, সেই কমিটির সাথে এলডিপির একটাও আনুষ্ঠানিক বৈঠক হয়নি। যা কিছু কথা হয়েছে তা ছিল ব্যক্তিগত পর্যায়ে, ফোনে বা বিচ্ছিন্নভাবে। কোনো সাড়া মেলেনি। ২ ঘণ্টা অপেক্ষা করার পরেও বৈঠক হলো না, এই একটা ঘটনাই তো সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? অবশ্যই। এখান থেকেই আসলে অবমূল্যায়ন বা আন্ডার ভ্যালুয়েশনের অনুভূতিটা তীব্র হতে শুরু করে। তার মানে যোগাযোগ নেই, যে আসন চাওয়া হয়েছে তা নিয়ে আলোচনাও হচ্ছে না, আবার দলের গুরুত্বকেও পাত্তা দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে একটা দেয়ারে পিঠ ঠেকে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল তাদের জন্য। আর ঠিক এই প্রেক্ষাপটে কর্নেল অলির সেই বিখ্যাত উক্তিটা আসে, ছাগল আর গরুর দাম একই। এই কথাটা দিয়ে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? এই উক্তিটাই আসলে পুরো ঘটনার সারমর্ম। এটা একটা খুব শক্তিশালী গ্রামীণ উপমা, তাই না? হ্যাঁ, খুবই। এর মাধ্যমে কর্নেল অলি বোঝাতে চেয়েছেন বিএনপি তাদের কাছে গরু আর ছাগলকে এক করে ফেলেছে। এখানে গরু হচ্ছে এলডিপির মতো পুরনো, পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ শরিক দল, যাদের ত্যাগ এবং অবদান অনেক বেশি। আর ছাগল? আর ছাগল হয়তো সেই সব ছোট বা নতুন দল যাদের রাজনৈতিক ওজন বা অবদান তুলনামূলকভাবে কম। তার অভিযোগ হল বিএনপি সবাইকে একই পাল্লায় মাপছে। ব্যাপারটা তো শুধু সংখ্যার চেয়েও অনেক গভীর। এটা তাদের রাজনৈতিক পরিচয় আর আত্মসম্মানে আঘাত করার মতো। অবশ্যই। কর্নেল অলির বক্তব্য অনুযায়ী বিএনপি যেখানে শত শত আসনে প্রার্থী দিচ্ছে, সেখানে এলডিপিকে কার্যকরভাবে মাত্র একটা আসন দেওয়ার কথা বলা হচ্ছিল। মাত্র একটা? হ্যাঁ, এটাকেই তিনি তার দলের জন্য চরম অবমূল্যায়ন হিসেবে দেখছেন। তার ক্ষোভটা এতটাই তীব্র যে তিনি তার দলের আর্থিক স্বচ্ছতার কথাও টেনে এনেছেন। হ্যাঁ, এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট। তিনি বলেছেন তার দল নাকি চাঁদাবাজি করে চলে না,
নেতারা নিজেদের পকেটের টাকা খরচ করে রাজনীতি করেন, এই কথাটা এখানে কেন প্রাসঙ্গিক হলো? এটা আসলে তাদের নৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার একটা কৌশল আর কি। তিনি বোঝাতে চাইছেন, আমরা শুধু রাজনৈতিকভাবে পরীক্ষিত মিত্রই নই, আমরা নৈতিকভাবেও স্বচ্ছ। আমরা নিজেদের উৎসর্গ করে দলকে টিকিয়ে রেখেছি। মানে একরকম একটা মোরাল হাইগ্রাউন্ড নেওয়া। একদম, এই কথাটার মাধ্যমেই তিনি বিএনপির প্রতি একটা সূক্ষ্ম খোঁচাও দিয়েছেন এবং নিজেদের প্রতি হওয়া অবমূল্যায়নকে আরও তীব্রভাবে উপস্থাপন করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসন সমঝোতার আলোচনা প্রক্রিয়া থেকে শুরু করে চূড়ান্ত অবমূল্যায়ন পর্যন্ত ক্ষোভটা ধাপে ধাপে বেড়েছে। কিন্তু এলডিপির তো আরও একটা বড় অভিযোগ ছিল, সেটা হলো দীর্ঘদিনের যোগাযোগহীনতা। হ্যাঁ, প্রতিবেদন অনুযায়ী এই যোগাযোগহীনতা একটা দীর্ঘদিনের সমস্যা। মানে এটা সাম্প্রতিক কোনো ঘটনা নয়। না, এলডিপির অভিযোগ হল বিএনপির যখনই সংকট বা খারাপ সময়ে গেছে তারা সবসময় পাশে ছিল, কিন্তু যখন পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে বা নির্বাচনের সময় এসেছে তখন বিএনপি তাদের সাথে কোনো যোগাযোগই রাখেনি। মানে প্রয়োজনের সময় পাশে ছিল কিন্তু এখন আর পাত্তা দিচ্ছে না। অনেকটা সেরকমই। জোটের একজন বিশ্বস্ত সঙ্গী হিসেবে তারা যে আচরণ বা সম্মান প্রত্যাশা করেছিল তা তারা পায়নি। এই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভই সাম্প্রতিক ঘটনায় মানে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। ব্যাপারটা বেশ পরিষ্কার, কিন্তু এই ঘটনা যখন ঘটছে তখন বিএনপির ভেতরেও কিন্তু একটা বড় ঘটনা ঘটছে। আপনি তারেক রহমানের কার্যালয়ে যাওয়ার কথা বলছেন। হ্যাঁ, প্রায় ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন। এই দুটো ঘটনা কি কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো সংযোগ থাকতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি বিষয়টাকে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি তাহলে কয়েকটি সম্ভাবনা সামনে আসে। দেখুন, তারেক রহমানের সরাসরি দলীয় কার্যক্রমে ফেরাটা বিএনপির জন্য একটা বিশাল ব্যাপার। অবশ্যই নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হওয়ার কথা। ঠিক, কিন্তু ঠিক এই সময়ে এলডিপির মতো পুরনো সঙ্গীর জোট ছেড়ে যাওয়াটা দুটো ভিন্ন দিকে ইঙ্গিত দেয়। যেমন প্রথম সম্ভাবনা হল এটা বিএনপির জোট ব্যবস্থাপনার চরম দুর্বলতাকে প্রকাশ করে। হতে পারে নতুন নেতৃত্ব বা পরিবর্তিত পরিস্থিতিতে তারা পুরনো মিত্রদের সামলাতে পারছে না। তাদের মনোলোগ এতটাই নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যে জোটের শরিকদের ক্ষোভ বা দাবিকে তারা গুরুত্বই দিচ্ছে না। মানে একটা অগোছালো অবস্থার লক্ষণ। হ্যাঁ, আর দ্বিতীয় সম্ভাবনাটা আরও বেশি কৌশলগত। সেটা কি রকম? হতে পারে এটা বিএনপির একটা নতুন স্ট্র্যাটেজি। তারেক রহমানের সক্রিয় হওয়ার পর বিএনপি হয়তো মনে করছে যে তাদের এখন আর ছোট দলগুলোর ওপর আগের মতো নির্ভর করার প্রয়োজন নেই। তারা হয়তো এককভাবে নিজেদের শক্তি বাড়াতে চাইছে এবং ছোট শরিকদের বোঝা হিসেবে মনে করছে। তার মানে এলডিপিকে অবহেলা করাটা হয়তো সেই নতুন কৌশলেরই একটা অংশ। হতে পারে অনেকটা এরকম যে আমাদের এখন তোমাদের আর দরকার নেই। তার মানে এটা হয় অদক্ষতা, না হয় ইচ্ছাকৃত কৌশল। আমার দেশের প্রতিবেদনটি তো অবশ্যই এলডিপির দৃষ্টিকোণ তুলে ধরেছে, কিন্তু আমরা যদি একটু বিএনপির দিক থেকে ভাবার চেষ্টা করি, তাদের যুক্তি কি হতে পারে? অবশ্যই পারে। যদিও আমাদের সূত্রটি একমুখী, কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ভাবলে বিএনপির পক্ষ থেকে যুক্তি দেখানো হতে পারে যে বর্তমান রাজনীতিক বাস্তবতায় এলডিপির জনসমর্থন হয়তো ততটা নেই, বা নির্বাচনে জেতার মতো প্রার্থীর সংখ্যা কম। ঠিক, বিএনপি হয়তো মনে করছে এলডিপিকে ৮-১০টি আসন দেওয়াটা রাজনৈতিকভাবে লাভজনক নয়। তারা হয়তো কর্নেল অলির ব্যক্তিগত সম্মান ধরে রাখতে ১টি বা ২টি আসন দিতে চেয়েছিল, কিন্তু এলডিপি তাদের পুরনো দিনের হিসাব অনুযায়ী দর কষাকষি করতে চেয়েছিল, যা এখন আর বাস্তবসম্মত নয়। তাহলে বিএনপির কাছে এটা হতে ছিল একটা বাস্তববাদী রাজনৈতিক সিদ্ধান্ত, যা এলডিপির কাছে মনে হয়েছে চরম অপমান। এখানেই দুই পক্ষের দৃষ্টিভঙ্গির পার্থক্য। ঠিক তাই। রাজনীতিতে মূল্যায়ন বা অবমূল্যায়নের ধারণাটা তো খুবই আপেক্ষিক, তাই না? একদম। এক পক্ষের কাছে যা ন্যায্য দাবি, অন্য পক্ষের কাছে তা অতিরিক্ত চাপ মনে হতে পারে। আর এই জোট ছাড়ার পর এলডিপির নতুন ঠিকানাটাও কিন্তু অনেক কিছু বলছে। জামায়াতের নেতৃত্বাধীন নতুন জোটে যোগ দেওয়াটা কি বিএনপির জন্য একটা বড় ধাক্কা? এটা অবশ্যই একটা প্রতীকী ধাক্কা। এটা দেখাচ্ছে যে বিএনপির বিরোধী জোটের একছত্র আধিপত্য এখন আর নেই। মানে বিরোধী রাজনীতির মাঠেও ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি হচ্ছে। হ্যাঁ,
জামাত দীর্ঘদিন ধরেই বিএনপি ছায়ায় ছিল, এখন তারা নিজেদের একটা আলাদা রাজনৈতিক ব্লক তৈরি করার চেষ্টা করছে, আর কর্নেল অলির মতো একজন সিনিয়র রাজনীতিবিদকে পাশে পাওয়াটা তাদের জন্য একটা বড় সাফল্য। তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল তা হলো এটা শুধু কয়েকটি আসন নিয়ে ঝগড়া নয়। না, একদমই না। এর গভীরে রয়েছে দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ, সম্মান না পাওয়ার অনুভূতি এবং জোটের ভেতরে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন। আর কর্নেল অলির ছাগল আর গরুর দাম একই উক্তিটা এই সবকিছুরই একটা বিস্ফোরক প্রকাশ। এটা জোট রাজনীতির একটা ক্লাসিক উদাহরণ। যেখানে বিশ্বাস আর সম্মান কমে যায়, সেখানে শুধু সংখ্যার হিসাব দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একদম। এলডিপির কাছে এটা ছিল তাদের আত্মসম্মানের লড়াই, আর বিএনপির কাছে হয়তো ছিল কঠিন রাজনৈতিক বাস্তবতা। ফলাফল হল একটি ১৬ বছরের সম্পর্কের ইতি। এই প্রতিবেদনে আমরা যা কিছু জানলাম তার সবই এলডিপির দৃষ্টিকোণ থেকে বলা, কিন্তু মুদ্রার তো অপর পিঠও থাকে। আমাদের আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন শ্রোতাদের ভাবার জন্য রেখে দেয়া যেতে পারে। বিএনপির দিক থেকে এই ঘটনার আসল ব্যাখ্যা কি হতে পারে? আমার দেশের প্রতিবেদন আমাদের কর্নেল অলির ক্ষোভের গল্পটা শুনিয়েছে। কিন্তু যদি আমরা বিএনপির কৌশলগত দিকটা ভাবি, এটা কি বড় রাজনীতিক ডামাডোলের মধ্যে একটি ছোট দলের দাবিকে এড়িয়ে যাওয়ার মতো একটি ভুল? নাকি এটি একটি সুচিন্তিত সিদ্ধান্ত, যেখানে বিএনপি পুরনো ও দুর্বল মিত্রদের বাদ দিয়ে নতুন করে নিজেদের গোছাতে চাইছে? এই উত্তরটাই হয়তো বাংলাদেশের বিরোধী রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেবে।